দীর্ঘদিন পর আবারও ফিরলাম গালগল্পে লুৎফর হাসানে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুরো অনুষ্ঠানটা দেখার জন্য। আমি এই অনুষ্ঠানটা সাজাই বা এই অনুষ্ঠানে আমি কথা বলি বিভিন্ন সুস্থ ধারার চলচ্চিত্র নিয়ে, ক্লাসিক চলচ্চিত্র নিয়ে, যেগুলো দেখলে আপনার মানে যদি আপনি জ্ঞানী থাকেন তাহলে আপনার জ্ঞানের দুয়ারে, অভিজ্ঞতার দুয়ারে একটা টোকা লাগবে যে ও হ্যাঁ, এটা সম্পর্কে তো একটু জেনেছিলাম, ভুলে গেছি, বিস্তৃতির জায়গায় চলে গেছে, নতুন করে ঝালাই হবে। আর যারা জানেন না তাদের জন্য এটা একটা মানে ভালো একটা সংযুক্তি হয়ে থাকবে। তো আমি এখানে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে একসময় কথা বলতাম, আবার কথা বলেছি সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে, ধর্মীয় অনেক অসঙ্গতি নিয়ে কথা বলেছি, নানান রকমের যে ইস্যু তৈরি হয় সেগুলো নিয়ে কথা বলেছি। তবে এখন আমার মনে হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। তো নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমি ভাবলাম যে আমি যেহেতু আর্ট কালচারের লোক, আমি চলচ্চিত্র নিয়ে কথা বলবো, আমি গান নিয়ে কথা বলবো, আমি সাহিত্য নিয়ে কথা বলবো। তারপর আমি ভাববো যে আমি আসলে সামাজিক অসঙ্গতি নিয়ে কি কথা বলা যায় বা না যায়। যা হোক, আজ যথারীতি একটা চলচ্চিত্র নিয়ে কথা বলবো। চলচ্চিত্রটার নাম হচ্ছে অপুর সংসার, সত্যজিৎ রায়ের অপুর সংসার। এই অপুর সংসার অপু ট্রিলজির ৩ নম্বর সিনেমা এবং শেষ সিনেমা। এই সিনেমাটা আমার কাছে বিশেষ প্রিয়, এর কারণটাই আমি মূলত ব্যাখ্যা করার জন্য আজকের এই আলোচনা। অপু ট্রিলজির যে পথের পাঁচালী বা অপরাজিত এবং এই যে অপুর সংসার, ৩টা চলচ্চিত্রই অসাধারণ। তবে আমার কাছে কেন জানি অপুর সংসারটা একটু বেশি ভালো লাগে। এবং আমি মনে করি যারা এই শহরে স্ট্রাগল করতে আসে অথবা এসে স্ট্রাগল করে, জীবনের নানান ঘাত প্রতিঘাত এসবের মুখোমুখি হয় এবং মানে নানান রকমের পরিস্থিতি সামাল দিতে গিয়ে মূলত বেসামাল হয়ে যায়, তাদের সকলের প্রিয় সিনেমা। আমি বিশ্বাস করি যে আপনারা সকলেই অপুর সংসার দেখেছেন, আবার অনেকেই দেখেননি। তো যারা দেখেছেন তাদের জন্য ভালো, যারা দেখেন নাই তারা দেখে নেবেন। ১৯৫৯ সালের ১ মে, মে মাসের ১ তারিখে অপুর সংসার, এই সত্যজিৎ রায়ের অপুর সংসার চলচ্চিত্রটি মুক্তি পায়। চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সত্যজিৎ রায়ের সাথে প্রথম চলচ্চিত্র এটা, কারণ অপরাজিততে ওনার করার কথা ছিল, লম্বা হওয়ার কারণে ওটাতে করতে পারেন নাই। পরবর্তীতে এই অপুর সংসারে তিনি নির্বাচিত হন এবং শর্মিলা ঠাকুর, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের মেয়ে, এবং সেই সময় ঠাকুর পরিবারের মেয়েদের চলচ্চিত্রে আসাটা খুবই কঠিন ছিল, কিন্তু সত্যজিৎ রায়ের সঙ্গে অভিনয় করাটা সম্মানজনক ছিল বলেই পরিবারের সবাই রাজি হন। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে শর্মিলা ঠাকুর এই ভারতবর্ষে একজন অসামান্য অভিনেত্রী হলেন। সেটা আপনার হিন্দি চলচ্চিত্র হোক, বাংলা চলচ্চিত্র, সবকিছু মিলিয়েই আমরা একজন গুণী অভিনেত্রীকে পেলাম। ওনার শুরুটা হয়েছিল এই অপুর সংসারে। অপুর সংসার কেন ভাল লাগলো? সিনেমার ২০ মিনিটের পর আমরা দেখতে পাই অপু তো স্ট্রাগল করে, চলতে পারে না, টিউশনি করে, ছাপাখানায় কাজ করে, কত রকমের কত কিছু করে, তার জীবন জুড়ে শুধু স্ট্রাগল আর স্ট্রাগল। তো একবেলা খেতে পায়, একবেলা খেতে পারে না, বাড়ি ভাড়া ঠিক মতো দিতে পারে না। তো সেই সময়ে ওর কাছে আসে ওর বন্ধু পুলু। পুলু এসে ওর অবস্থা দেখে, তারপর বলে যে চল চা খেয়ে আসি। সেখানে গিয়ে পুলু অপুকে অনেক রকমের ভালো ভালো খাবার খাওয়ায়। খাওয়া দাওয়ার পর তারপর ওরা দুজনে, তখন রাত রাত নেমেছে কলকাতা শহরে। শহরে তারা দুজন হাঁটছে। হাঁটতে হাঁটতে যে অপু যে কথাগুলো বলে, সেই কথাগুলো আমরা যারা স্ট্রাগল করেছি ঢাকা শহরে, প্রতিনিয়ত বিভিন্ন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে গিয়ে আমরা আসলে বারবার হোঁচট খেয়েছি, আমাদের জীবনের সঙ্গে এসব মিলে যায়। খেয়াল করে দেখবেন, যখন ২০ মিনিটের পর আমরা দেখি ওরা হাঁটে, যখন পুলু জিজ্ঞেস করে কি করছিস, তখন অপু বলে আশ্চর্য রকমের একটা উপন্যাস লিখছি। কি? হ্যাঁ, উপন্যাস। বলতো কি নিয়ে লিখেছিস? তখন অপু বলে, ধর একটা গ্রামের একটা ছেলে, অজপাড়া গায়ের একটা ছেলে, সেই ছেলেটা মানে একেবারে খুবই অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন একটা গ্রামে থাকে। তার বা পুরোহিত, এবং তার বাবা মারা যাওয়ার পর তার মা তাকেই পুরোহিত বানায়, এবং ছেলেটা মায়ের সাথে থাকে এবং সে পুরুতগিরি করে। এক পর্যায়ে আমরা দেখতে পাই ছেলেটা, সেই কিশোর, শহরে আসে, পড়ালেখা করে এবং পড়ে।
ছেলেটা পড়লো, পড়া শেষ করলো, করার পর আমরা দেখতে পাই যে ছেলেটা সেই গ্রামকে আর ধারণ করছে না, গ্রামের সেই কুসংস্কারকে সে ধারণ করছে না। তার ভেতরে এক ধরনের মুক্তমনা ব্যাপার ঢুকে যাচ্ছে। সে মানে উদার হতে চাচ্ছে। সে বিভিন্ন কিছু পড়ার মাধ্যমে সে আস্তে আস্তে নিজেকে বিকাশ করছে। তার ভেতরে উড়ে বেড়ানোর একটা ইচ্ছে জাগছে এবং সে আর পুরুতগিরি করতে চাচ্ছে না। সে ধর্মীয় যে শিকল আছে সেখানে সে ফিরতে চাচ্ছে না। সে বড় হতে চাচ্ছে। তার জীবন ভরা টানাপোড়েন, তার জীবন ভরা ঘাত প্রতিঘাত, তার প্রচুর স্ট্রাগল, এত স্ট্রাগল এবং এত টানাপোড়েনের পরেও ছেলেটা জীবন থেকে পালাচ্ছে না। ছেলেটা বাঁচতে চাচ্ছে। সে জীবনবাদী ছেলে এবং কি প্রাণবাদী ছেলে। পুলু পাশ থেকে হেসে বলে, দেখ এটা তো আসলে তোর জীবনী, এটা তো আত্মজীবনী। তখন ওদের দুই বন্ধুর মধ্যে তর্ক বিতর্ক হয়। আসলে এই সিনেমাটা পরবর্তীতে আমরা দেখি যে পুলুর সাথে ওর একটা দারুণ যোগাযোগ শুরু হয় এবং পুলু তাকে বলে যে চল আমি খুলনা যাব, খুলনায় আমার মাসির মেয়ে বিয়ে হচ্ছে, সেখানে আমাকে আমন্ত্রণ করেছে, আমি তোকে নিয়ে যেতে চাই। তারা নদী পথে যায়, খুলনা যায়। সেখানে যাওয়ার পর মেয়েটা মানে দেখতে পায় যে তার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটা মানসিক বিকারগ্রস্ত এবং কি মেয়েটার মা বলে যে না, অপর্ণার মা বলে যে না, আমি আমার মেয়েকে এরকম মানসিক বিকারগ্রস্ত ছেলের কাছে তুলে দেব না। তখন বিয়েটা ভেঙে যায়। বিয়ে ভেঙে যাওয়ার পর হিন্দু ধর্মের যে বৈবাহিক রীতি, সেখানে লগ্ন ভ্রষ্টা হওয়ার একটা ব্যাপার থাকে। তখন পুলু কাছে সবাই ধরে, যখন আমাদেরকে বাঁচাও, কি করা যায়। পুলু দেখে যে গ্রামের একটা গাছের ছায়ার নিচে বসে আছে বা দাঁড়িয়ে আছে অপুকে এসে বলে, অপু তোকে একটা কথা বলি, তুই আমাকে একটু বাঁচা, বিপদে পড়েছি। কি করতে হবে? তখন এই চালচুলোহীন, মাথায় ছাদ নাই, পায়ের নিচে মাটি নাই, এরকম এক ভ্যাগাবন্ডকে এই ভালো সচ্ছল উন্নত পরিবারের গ্রামের উন্নত পরিবারের একটা মেয়ের সাথে, সুন্দরী একটা মেয়ের সাথে বিয়ে করতে বলে পুলু অপুকে। অপু তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কি বলে এইসব। শেষ পর্যন্ত ঘটনাক্রমে সে বিয়ে করে অপর্ণাকে এবং তাকে শহরে নিয়ে আসে, টিউশনি করে, খুব কষ্টে চলে। তবুও এই বড় বাড়ির, গ্রামের বড় বাড়ির মেয়েটা তার সাথে খাপ খাওয়ায়, নিজেকে মানিয়ে নেয়। যা হোক, পরবর্তীতে তো ঘটনা আমরা জানি যে অপর্ণা সন্তান সম্ভবা থাকে, গ্রামে যায় এবং কি সন্তান হওয়ার সময় সে মারা যায়। তার একটা ছেলে হয়, ছেলের নাম থাকে কাজল। তো আমরা যে কাজলও হয় ওই ইয়ের মতোই, সৌমিত্রের মতো ভ্যাগাবন্ড হয়, তার ভেতরে এক ধরনের তীব্রতা থাকে। আমরা পথের পাঁচালীতে যে ছোটবেলার যে অপুকে দেখেছিলাম, যেন তাকেই কাজলের মধ্যে দেখতে পাই। এসব অন্য আলাপ। আমার কাছে ভালো লাগে মূলত অপুর স্ট্রাগল, অপুর ভাগ্যের বিড়ম্বনা এবং কি তার যে দুর্ভাগ্য তার সঙ্গে সঙ্গে যায়, তার ভাগ্যটা কোনো দিন মসৃণ হয় না। আমরা অনেকে আমাদের নিজের ভাগ্যকে কানেক্ট করতে পারি এই অপুর সাথে। এই যে অপু ছোটবেলায় বাবা মা মারা যায়, তারপর ছোটবেলায় বাবা মারা যায়, মা মারা যায়, বিয়ে করে যাকে সে স্ত্রী মারা যায়, তার স্ট্রাগল আর ফুরায় না, তার স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। আমরা যারা গ্রামের মধ্যবিত্ত, আদতে নিম্নবিত্ত পরিবারের সন্তান, আমরা যারা এই টানাপোড়েনের জীবন বেছে নিয়েছি, আমরা যারা বৈষয়িক হতে পারলাম না, খেয়াল করে দেখবেন আমরা সৃজনশীল হলেও আমাদের গান কবিতার মধ্যে অনেকে বাহাবা দিলেও আমাদের যখন নিজের কাছে নিজের ফেরা হয়, তখন আমরা দেখি যে আসলে আমরা আদতে নিঃস্ব, আমাদের আসলে সেরকম যাবার কোনো জায়গা নেই। যেন ঘুরে ফিরে অপুকে আমরা দেখতে পাই এবং অপুই যেন আমাদের আত্মার আত্মীয় হয়ে ওঠে, পরমাত্মীয় হয়ে ওঠে। অপুর সংসার এই চলচ্চিত্রটা নিয়ে, এই সত্যজিতের এই চলচ্চিত্রটা নিয়ে কথা বলছি আমি এই কারণেই যে সেই 1959 সালের মে মাসের 1 তারিখেও যে চলচ্চিত্রটা মুক্তি পেয়েছিল, আজকে এত বছর পর এই চলচ্চিত্র নিয়ে কথা বলতে হচ্ছে এই কারণেই যে অপু যেন চিরকাল নতুন। এই স্ট্রাগলার, এই জীবন যোদ্ধা অপু চিরকাল নতুন, যেন অপুর মধ্যে আমরা আমাদেরকেই দেখতে পাই। আমি মূলত তাদেরকেই কথা বলছি যারা মানে অপুর মতো জীবন কাটায়, যারা অপুর মতো ভাগ্য পেয়েছে। সান্ত্বনা দেওয়ার জন্য না, দেখার জন্য। দেখলে ভাল লাগে। কেন বললাম? আমরা যখন
আহ, বেদনায় থাকি তখন দুঃখের গান শুনতে ভাল লাগে, খেয়াল করে দেখবেন। আমরা যখন বেদনায় থাকি তখন বাঁশি, করুণ সুর শুনতে ভাল লাগে, ভায়োলিন শুনতে ভাল লাগে। এইসব আমাদেরকে আক্রান্ত করে। অপুকে দেখলে আপনি যদি কষ্টে থাকেন, আপনার মনে হবে এই বিশ্ব চরাচরে আপনারও একজন সতীর্থ আছে। বন্ধুরা, কথা বললাম আজকে অপুর সংসার নিয়ে, আবার কথা হবে অন্য কোনো চলচ্চিত্র নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।